আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাহরাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগত। আমি মোসাম্মদ আকলিমা আক্তার, সিনিয়র শিক্ষক, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং নিরাপদেই আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে কবিতা নিয়েই আমার আলোচ্য বিষয়। কবিতা বা পাঠে যাওয়ার আগে আমি তোমাদের একটি শব্দের সমার্থক শব্দ জানতে চাইব তোমাদের কাছ থেকে। আমরা যারা গ্রামে বাস করি তারা গ্রাম সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা রয়েছে। আমাদের গ্রামের বিভিন্ন প্রতিশব্দ রয়েছে বা সমার্থক শব্দ রয়েছে। তোমরা কি দু একটি প্রতিশব্দ বলতে পারো? নিশ্চয়ই। যেমন গ্রাম এর প্রতিশব্দ আমরা লিখতে পারি পল্লী, অথবা লিখতে পারি গাঁ। পৃথিবীর শ্রেষ্ঠ একটি শব্দ এবং অত্যন্ত দামি শব্দ, সুমিষ্ট শব্দ হচ্ছে মা। এই মায়েরও বিভিন্ন প্রতিশব্দ রয়েছে। যেমন আমরা বলে থাকি জননী, মাতা, গর্ভধারিণী ইত্যাদি। তাহলে আমরা মা থেকে লিখতে পারি জননী। আর এই দুটি শব্দের প্রতিশব্দ দিয়ে আমরা নতুন করে একটি সমার্থক শব্দ, সমাসবদ্ধ শব্দ লিখতে পারি। যেমন গ্রাম থেকে যদি আমি নেই পল্লী, আর মা থেকে আমি যদি নেই জননী, তাহলে সমাসবদ্ধ শব্দটি হয় পল্লী জননী। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পল্লী জননী কবিতাটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠে অংশগ্রহণের জন্য তোমাদের বাংলা সাহিত্য বইটি, কাগজ, কলম এবং ডায়েরি নিয়ে নিজ নিজ অবস্থানে প্রস্তুত রয়েছ। তো শিক্ষার্থী বন্ধুরা, পল্লী জননী এই কবিতাটি কে লিখেছেন আমরা এবার কবিকে জানব। পল্লী জননী কবিতাটি লিখেছেন এমন একজন খ্যাতনামা কবি, তার খ্যাতিমান একটি কাব্যগ্রন্থ রয়েছে, বিখ্যাত কাব্যগ্রন্থ। যেমন সেই কাব্যগ্রন্থটি তোমাদের কাছে নাম প্রকাশের আগে আমি একটি মডেল তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখো তোমরা সেটি চেনো কিনা। নিশ্চয়ই এটি সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে। কি বন্ধুরা, এটি একটি নকশি কাঁথা, তাই না? এই নকশি কাঁথাকে নিয়ে একজন কবি একটি কাব্যগ্রন্থ লিখেছেন, যার নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ। তাহলে নকশি কাঁথার মাঠ যিনি লিখেছেন তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত কবি জসিমউদ্দিন। তাহলে আমাদের আজকের পাঠের নাম হচ্ছে পল্লী জননী, এবং পল্লী জননী কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন।
কবি জসীমউদ্দীন তার কবিতায় পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন। পল্লীর মানুষের আশা আকাঙ্ক্ষা, আনন্দ অনুভূতি, বিরহ মিলনের এমন বহু আবেগময় চিত্র তুলে ধরেছেন, যা আর কোনো কবির মধ্যে বা কবির লেখার মধ্যে পাওয়া যায়নি। সেজন্য কবি জসীমউদ্দীনকে বলা হয় পল্লী কবি। পল্লী কবি। তাহলে কবি জসীমউদ্দীনের আমরা একটা পরিচয় পেলাম যে তিনি পল্লী কবি হিসেবে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কবি জসীমউদ্দীনের পরিচয় পেলাম পল্লী কবি হিসাবে এবং তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম পেলাম নকশিকাঁথার মাঠ। এবার কবি জসীমউদ্দীন সম্পর্কে আমরা জানব। কবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যয়ন করেন, অধ্যয়নকালীন সময়ে একটি কবিতা লিখেন, যে কবিতাটির নাম ছিল কবর। এভাবেই ছাত্র জীবনে তার কবি প্রতিভা বিকাশ ঘটে। কবি জসীমউদ্দীন এই যে কবর কবিতাটি লিখেছেন ছাত্রাবস্থায়, কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। কবি জসীমউদ্দীন শিক্ষা জীবন শেষ করার পরে কর্মজীবনে তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগদান করেন। প্রথম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা পদে যোগদান করেন। পরবর্তীতে কিছুদিন পর তিনি সরকারি চাকরি করেন। সরকারি সেটা ছিল তথ্য ও প্রচার বিভাগ। তথ্য ও প্রচার বিভাগ, যেখানে তিনি উচ্চ পদে কর্মরত ছিলেন, উচ্চ পদে চাকরি করেন সরকারি তথ্য ও প্রচার বিভাগে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন অধ্যাপক, পরবর্তীতে সরকারি তথ্য প্রচার বিভাগের উচ্চ পদে চাকরি করেন। তো তার লেখা অনেক কাব্যগ্রন্থ রয়েছে। তোমরা একটু খেয়াল করো, আমি কবি পরিচিতি বলতে গিয়ে এখানে কয়েকটা কথা উপস্থাপন করেছি। আশা রাখি প্রত্যেকের নজরে এসেছে এবং মনে রাখতে তোমরা চেষ্টা করেছ। কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের কথা ইতিমধ্যে আমরা বলেছি, নকশিকাঁথার মাঠ। এছাড়া রয়েছে সুজন বাদিয়ার ঘাট, এটি তার একটি কাব্যগ্রন্থ। রয়েছে রাখালি, রয়েছে হাসু, মাটির কান্না, আছে এক পয়সার বাঁশি,
1 পয়সার বাঁশি ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে তার। সুজন বাদিয়ার ঘাট এবং আগেই বলেছি নকশি কাঁথা মাঠ। আজকে আমি যে কয়েকটি কাব্যগ্রন্থের কথা বলছি, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, হাসু, মাটির কান্না, 1 পয়সার বাঁশি, নকশি কাঁথা মাঠ। তোমাদের কাছে দুটি বিষয়ে কথা বলতে চাই। নকশি কাঁথার মাঠ এটি বিভিন্ন ভাষায় বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, অর্থাৎ এই বাংলা ভাষায় লেখা নকশি কাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদ করা হয়েছে বা অনুদিত করা হয়েছে। এবং আজকে আমরা যে পল্লী জননী কবিতাটি পাঠ করব, আজকের পাঠ এই পল্লী জননী কবিতাটি রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কি জানলাম আমরা আরেকটা জিনিস, সে বিষয়টি হচ্ছে পল্লী জননী কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়া তার লেখা একটা ভ্রমণ কাহিনী রয়েছে। ভ্রমণ কাহিনীটি হচ্ছে সলে মুসাফির। এই হচ্ছে কবি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী সলে মুসাফির। এবার এই যে খ্যাতনামা কবি পল্লী কবি জসিমউদ্দিন, তার লেখা কাব্যগ্রন্থগুলির নাম আমরা জানলাম, নিশ্চয়ই তোমরা মনে রাখতে পেরেছ। তাকে সম্মানও জানানো হয়েছিল তার বিভিন্ন লেখালেখির কারণে। সম্মাননার মধ্যে রয়েছে তিনি ডিলিট সম্মাননা পেয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় তাকে সম্মাননা দিয়েছে ডিলিট ডিগ্রি হিসেবে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেছেন সম্মাননা হিসেবে। আর সাহিত্যের স্বীকৃতি স্বরূপ সাহিত্যের সাধনার কারণে, যেটাকে বলা আমরা সাহিত্য সাধনা, সাহিত্যের সাধনার জন্য স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয়েছিল 21 পদক। তাহলে আমরা দুটি সম্মাননা একটা পেয়েছি, একটা হচ্ছে ডিলিট ডিগ্রি, আরেকটা পেলাম 21 পদক। খ্যাতিমান কবি জসিমউদ্দিন আমাদের মাঝে বেঁচে নেই। তিনি 1976 সালে 14 মার্চ মৃত্যুবরণ করেন ঢাকায়। তাহলে কবি জসিমউদ্দিন সম্পর্কে আমরা আরেকটা বিষয় জানলাম, তিনি 1976 সালে 14 মার্চ মৃত্যুবরণ করেন। তাহলে মৃত্যুটা হচ্ছে 1976 সালে 14 মার্চ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ধরতে পেরেছ কবি জসিমউদ্দিনের জন্ম কোথায়, শিক্ষা জীবন কতটুকু বা তিনি কতটুকু লেখাপড়া করেছিলেন, তার কর্মজীবন কেমন ছিল, কাব্যগ্রন্থ কী ধরনের এবং তিনি কোন ধরনের সম্মাননা পেয়েছেন, তিনি কোনো ভ্রমণ কাহিনী লিখেছেন কিনা, তিনি জীবিত না মৃত, তিনি কত সালে মৃত্যুবরণ করেন, এই সব কিছুই আমরা কবি জসিমউদ্দিনের জানলাম। তাহলে তোমরা নিশ্চয়ই মনে রাখতে পেরেছ। এবার আমি তোমাদের একটু যাচাই করার জন্য, নিজেরা যেভাবে যাচাই করবে সেজন্য একটু সুযোগ দিচ্ছি।
কবি জসিমউদ্দিন। যদি চিন্তা করি জন্ম, তাহলে কি পাবো? শিক্ষা, কি পাবো? কর্ম, তারপর হচ্ছে কাব্য, তারপরে সম্মাননা, মৃত্যু। একটু চিন্তা করো। আমি তোমাদের জ্ঞাতার্থে আবারও স্মরণ করাচ্ছি। জন্ম হচ্ছে 1903, জন্মস্থান হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম। শিক্ষা হচ্ছে MA, কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্ম হচ্ছে অধ্যাপনা এবং সরকারি তথ্য ও প্রচার বিভাগের উচ্চপদ কর্মকর্তা। কাব্য হচ্ছে যেমন নকশি, কাঁথার মাঠ, রাখালি, তারপরে ভ্রমণ কাহিনী, তারপরে রয়েছে এখানে হাসু। আমি এই কথা এখানে উল্লেখ করলাম। সম্মাননা হচ্ছে ডিলিট, তারপরে রয়েছে 21 পদক, মৃত্যু 1976, 14 মার্চ। তাহলে সংক্ষেপে আমরা কবি পরিচিতি বা কবি সম্পর্কে ধারণা পেলাম। এবার আজকের মূল পাঠ পল্লী জননী কবিতায় আমরা যাব। তার আগে পল্লী জননী কবিতাটি আমরা কেন পাঠ করব, কি উদ্দেশ্য থাকতে পারে, এ থেকে আমরা কি শিখতে পারবো? শিক্ষার্থী বন্ধুরা, একটু সবাই চিন্তা করো, একটু ধারণা নেওয়ার চিন্তা করো। পল্লী জননী, তাহলে পল্লীর এক মায়ের দুঃখ কষ্টের কথা হয়তো এখানে রয়েছে। আজকের পাঠ থেকে আমরা শিখতে পারবো গ্রাম বাংলার জননীর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। মায়ের সচেতন ও দায়িত্বশীল মনের পরিচয় আমরা পাবো। পাঠ শেষে আমরা আরও জানব দরিদ্রতা সম্পর্কে। এই পাঠ থেকে আমরা আরও শিখব গ্রাম বাংলার রাতের পরিবেশ কিরূপ থাকে সেটি, এবং গ্রাম বাংলার সন্তানদের দুরন্তপনা, এক পল্লী মায়ের সন্তানের দুরন্তপনা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। তাহলে প্রত্যেকে আজকে পাঠের জন্য বাংলা সাহিত্য বইটির 242 পৃষ্ঠা প্রত্যেকে খোলো। পল্লী জননী কবিতাটি আমি আবৃত্তি করছি, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে। এখানে কিছু নতুন শব্দ আমরা খুঁজে পাবো, সেগুলির অর্থ আমরা জানার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা প্রস্তুত রয়েছ। পল্লী জননী, কবি জসিমউদ্দিন। রাত থমথম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস পেলি তাও শোনা যায় নাই কোথা সাড়াকার। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহিনী ঘুম ঘুম যেন ঢুলিছে শোকের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনু মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। ছোট করে ঘর বেড়ার পাঁকেতে আসিছে শীতের বায়ু,
শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে। ভালো যে লাগে না এমনি করিয়া, কে বা শুয়ে থাকে কবে। মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার। ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত। পারে যদি বুকে যত স্নেহ আছে, ঢেলে দেয় তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান। ছেলের তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও ফির। কহিতে কহিতে মুখখানি বাসে, বহিয়া নয়ন নীর। বাঁশ বনে বসি ডাকে কানাকুয়ো, রাতের আধার ঠেলি। বাদুড় পাখার বাতাসেতে পড়ে, সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা, কুয়াশা কাপন ধরি। দুঃ চাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে। বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। শিক্ষার্থী বন্ধুরা, সময় সাপেক্ষে আমি এই কবিতার ২৬টি চরণ তোমাদের সামনে আবৃত্তি করেছি। কবিতাটি আবৃত্তি করতে গিয়ে আমার নজরে বিভিন্ন নতুন শব্দ এসেছে, নিশ্চয় তোমরাও ধরতে পেরেছ। যেমন স্তব্ধ, নিঝুম, মশক, ফসান, আয়ু, পাণ্ডুর, নয়ন নীর, হিয়া ইত্যাদি। তো আমরা এই শব্দগুলি অর্থ জানতে চেষ্টা করব। স্তব্ধ শব্দের অর্থ কি হতে পারে? আমি কবিতা আবৃত্তি করতে গিয়ে যে শব্দগুলি পেয়েছি, যেমন স্তব্ধ, নিঝুম। স্তব্ধ, নিঝুম, মশক, পসান, আয়ু, পাণ্ডু, শঙ্কা, হিয়া। এই শব্দগুলির অর্থ আমরা লিখব। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিশ্চল। তোমরা বানানের প্রতি খেয়াল করবে, নিশ্চল। অথবা আমরা এটাকে বলতে পারি সংজ্ঞাহীন। নিঝুম, নিঝুম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ নীরব। সম্পূর্ণ নীরব। মশক, মশক অর্থ হলো মশা। এটাকে আমরা সম্পূর্ণ নীরব লিখতে পারি, আবার লিখতে পারি নিঃশব্দ।
নি শব্দ। পসান, পসান অর্থ হচ্ছে পচে গেছে এমন, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, এইভাবে আমরা চিন্তা করব, পচে গেছে এমন। আয়ু, আয়ু অর্থ হলো প্রাণ, জীবন। পাণ্ডুর, পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে পীত বর্ণ, পীত বর্ণ, এটাকে সাদা রঙ, প্যাকাশে সাদা রঙ বলা যায়। শঙ্কা, শঙ্কা মানে হলো, শঙ্কা শব্দের অর্থ ভয়। হিয়া, হিয়া অর্থ মন। তাহলে আরো অনেক শব্দ রয়েছে, তো আমি যে শব্দগুলি এখানে লিখলাম, স্তব্ধ, নিশ্চল বা সংজ্ঞাহীন, নিঝুম, সম্পূর্ণ নীরব, নিঃশব্দ, মশক, মশা, পচান, পচে গেছে এমন। আয়ু, প্রাণ, জীবন। পাণ্ডুর, পীত বর্ণ বা সাদা রং। সংখ্যা, সংখ্যাটাকে বলা চলে ভয়। হিয়া, মন। তো আমরা পল্লী জননী কবিতায় শব্দগুলির অর্থ জানলাম। এখন এই কবিতার আমি তো কিছু অংশ ২৬ চরণ আবৃত্তি করেছিলাম। এখন এই ২৬ চরণ থেকে মূল ভাবটা কি হতে পারে আমি তোমাদের সামনে সেটি তুলে ধরতে চাই। পল্লী জননী কবিতার এক দুঃখিনী মায়ের দুঃখের কথাটাই এখানে বর্ণিত হয়েছে। আমরা আগে জেনেছি পল্লী জননী কবিতাটি কবি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময়ী পৃথিবীতে আর কেউ নেই। একজন মা তার রুগ্ন সন্তানের শিয়রে রাত জেগে আছে। সে সন্তান অসুস্থ, অসুস্থ অবস্থায় সে শুয়ে আছে। চারদিকে ঘোর অন্ধকার। মা সে সন্তানকে নিয়ে সে বেঁচে উঠবে কিনা এ আশঙ্কায় রয়েছে। চারদিকে ডোবা নালা রয়েছে, পচা পাতার গন্ধ আসছে, মশা চারিদিকে বনবন করছে। গ্রাম বাংলার প্রকৃতি নীরব রাত বা অন্ধকার রাত্রিতে কোথাও কোনো সাড়া শব্দ নেই। ছেলের শরীরের অবস্থা ততটা ভালো নয়, সে যেন দিন আস্তে আস্তে বা ধীরে ধীরে মৃত্যুর প্রহর গুনছে এমন অবস্থা। মায়ের মন কিছুতেই কিছু বুঝে না। দরিদ্রের কষাঘাতে পড়ে সন্তানের জন্য পথ্য বা ঔষধ ঠিকমতো কিছুই কিনতে পারছে না। মা তার সন্তানকে সুস্থ করার জন্য মসজিদে মানত করে মোমবাতি দেওয়ার জন্য, আবার পীরের দরবারে মানত করে, ঝাড়ফুঁক দেওয়ার চিন্তা করে, পুত্রকে আদর করে যে সে সুস্থ হয়ে উঠবে তাকে ভরসা ভরসা দেয়। আবার নিজের মনের মধ্যে যেন স্থির রাখতে পারে না নিজের মনকে যে আসলে ছেলে বেঁচে উঠবে কিনা। বুক ধড়ফড় করে, জোনাকি পোকারা চারদিকে মনে যে ছুটে চলছে। শীত আসছে বেড়ার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে। মা অনেক কষ্ট করে বা অনেক দুঃখ সহ্য করে ছেলেকে নিয়ে রাত্রিতে গভীর রাত্রি পর্যন্ত সে জেগে আছে। তো আসলে মায়ের তার সন্তানের প্রতি যে অকৃত্রিম স্নেহ বা মমতা রয়েছে,
মা তার সন্তানের মধ্যে, দুজনের মধ্যে যে একটা আকর্ষণ রয়েছে মনের দিক থেকে, সেই আকর্ষণটা, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণটাই কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। আশা করি তোমরা কবিতার যে অংশটুকু আমি আবৃত্তি করেছি তার মূল ভাবটা ধরতে পেরেছো বা মনে রাখতে পারবে। বাড়িতে সময় নষ্ট না করে বেশি বেশি লেখাপড়া করবে এবং বারবার পাঠের প্রতি খেয়াল রাখবে, নিয়মিত লেখাপড়া করবে। আজকের পাঠ থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছো সেটুকু যাচাইয়ের জন্য আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। প্রত্যেকের ডায়েরিতে বাড়ির কাজ লিখে নাও এবং যথাযথভাবে বাড়ির কাজ সম্পন্ন করবে, এটাই আমি প্রত্যাশা করব। আজকের পাঠের বাড়ির কাজ: বাড়ির কাজ বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে। ক, বুনো পথে, পাঠ থেকে কি পেয়েছ? বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে। পুত্রের শিয়রে প্রদীপ কিভাবে জ্বলে। পুত্রের শিয়রে প্রদীপ কিভাবে জ্বলে ব্যাখ্যা করো বা বুঝিয়ে লিখো। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা